হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদয়ন ঘোষ। আজকে আমরা ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের নেটওয়ার্কিং প্রযুক্তি থেকে আলোচনা করব। আগের দিন তোমাদের ল্যান, ম্যান আর ওয়ান এই পর্যন্ত আলোচনা করেছিলাম, এদের পার্থক্য আলোচনা করেছিলাম। আজকে ঠিক এর পরের টপিক নেটওয়ার্ক প্রযুক্তি, এখান থেকে আলোচনা হবে। ঠিক আছে, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে এই নেটওয়ার্ক প্রযুক্তিটা কী জিনিস সেটা জানা যাক। না, নেটওয়ার্ক প্রযুক্তিটা হচ্ছে, মনে করো যে অনেকগুলি কম্পিউটারকে এক বা একের বেশি কম্পিউটার, সেটা 4টে বা 5টা, যতগুলি খুশি কম্পিউটার হতে পারে, সেই যতগুলো কম্পিউটার রয়েছে সেই ততগুলো কম্পিউটারকে নেটওয়ার্ক দ্বারা যুক্ত করে তাদের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়। এই যে পদ্ধতিতে এই কম্পিউটারগুলোকে, যতগুলো কম্পিউটার রয়েছে, সেই ততগুলো কম্পিউটারকে নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে যুক্ত করে যে পদ্ধতিতে তথ্য আদান প্রদান করা হয় তাকেই নেটওয়ার্ক প্রযুক্তি বলা হয়। তাহলে নেটওয়ার্ক প্রযুক্তি কাকে বলে? না, একটি নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলি, সেটা যতগুলি খুশি কম্পিউটার হতে পারে, ঠিক আছে, সেই কম্পিউটারগুলি যে পদ্ধতিতে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে তাকে নেটওয়ার্ক প্রযুক্তি বলে। এই নেটওয়ার্ক প্রযুক্তি হয়ে থাকে, এখানে আরও কিছু কথা লিখে দিয়েছে যে নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলি নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান দুটি পদ্ধতিতে করতে পারে। এই নেটওয়ার্ক প্রযুক্তিতে, অর্থাৎ এই নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে বা নেটওয়ার্কে যুক্ত এই কম্পিউটারগুলি তাদের মধ্যে যে তথ্য আদান প্রদান করছে, সেই তথ্য আদান প্রদানটা দুটি পদ্ধতিতে হয়। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক প্রযুক্তি, আর একটা হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক প্রযুক্তি। এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক প্রযুক্তিটা কি দেখা যাক। দেখো, এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটি কি না, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে এক বা একাধিক শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটার থাকে যাকে সার্ভার বলা হয়। অন্যান্য সমস্ত কম্পিউটার বা নোড, কম্পিউটারও বলা যেতে পারে বা নোডও বলা যেতে পারে, নোড এই সার্ভারের সঙ্গে যুক্ত থাকে এবং তাদের ক্লায়েন্ট বলে। এই সম্পূর্ণ ব্যবস্থাটিকে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক প্রযুক্তি তৈরি হয়। এই সমস্ত ব্যবস্থাটিকে নিয়ে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক প্রযুক্তি তৈরি হয়। সার্ভার কম্পিউটারের মূল কাজ হলো নেটওয়ার্কে যুক্ত অন্যান্য ক্লায়েন্টগুলোকে তাদের চাহিদা অনুযায়ী তথ্যের যোগান বা সরবরাহ করা। অর্থাৎ এখানে জিনিসটা কি হচ্ছে, এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক প্রযুক্তিতে একটা শক্তিশালী কম্পিউটার, কেন্দ্রীয় কম্পিউটার থাকে, সেইটাকে বলা হয় থাকে সার্ভার। এই সার্ভার কি করে না, সার্ভার হচ্ছে তার সাথে যুক্ত কম্পিউটারগুলোকে, তার সেই সার্ভারের সাথে যে কম্পিউটারগুলো যুক্ত থাকে তাদের ক্লায়েন্ট বলে। ক্লায়েন্টদের প্রয়োজন অনুযায়ী তথ্যের যোগান বা সরবরাহ করে এই সার্ভার। অর্থাৎ তোমরা বলতে পারো, মনে করো তোমাদের একটা স্কুলে প্রজেক্ট তৈরি করতে দিয়েছে, ঠিক আছে, প্রজেক্ট যে তৈরি করতে দিয়েছে, মনে করো তোমরা হচ্ছে 5টা ছেলে রয়েছে, 5টা ছেলের মধ্যে 5টা স্টুডেন্ট রয়েছে, সরি ছেলে নয় 5টা স্টুডেন্ট রয়েছে, 5টা স্টুডেন্ট মিলে একটা কাজ করছো। এবার তাদের মধ্যে একজন হেড রয়েছে, তাকে মনে করো হচ্ছে সার্ভার, আর বাকি 4জন কি হচ্ছে এই হেডের সাথে যুক্ত থাকছে, যে হেড তার সাথে যুক্ত থাকছে। তাহলে এই বাকি 4জন হচ্ছে ক্লায়েন্ট। এই ক্লায়েন্টরা কি করছে না, ক্লায়েন্টদের এবার সেই 5জন মিলে যে কাজটা করছে, এই 5জন মিলে কাজটা করার ক্ষেত্রে কি হচ্ছে, একজন হয়ে যাচ্ছে হেড, সে হচ্ছে সার্ভার, আর বাকি 4জন হয়ে যাচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে। এবার ক্লায়েন্টদের যখন যেটা দরকার সেটা কার কাছে চাইছে, সার্ভারের কাছে চাইছে, অর্থাৎ এই হেডের কাছে চাইছে। অর্থাৎ এই বাকি 4জনের যখন যা তথ্য বা যা কিছু দরকার সেই হেডের কাছে চাইছে, সে কি করছে, তাদের পুরো কাজটাকে তারা কমপ্লিট করছে। তাহলে এখানেও সেই সিস্টেমটাই করা হয়ে থাকে, যে একজন হেড থাকে সে হচ্ছে সার্ভার, একটা শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটার থাকে সে হলো সার্ভার। এই সার্ভার কি করে না, অন্যান্য কম্পিউটারগুলোকে
সে যুক্ত করে, এবং যে কম্পিউটারগুলো যুক্ত থাকে সেটা হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্টদের প্রয়োজন অনুসারে কি হয় না, এই সার্ভার তথ্যের যোগান দেয় বা তথ্যকে সরবরাহ করে, এবং সেটা একটা নেটওয়ার্ককে যুক্ত থেকে করা হয়ে থাকে। এটাই হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে বলছে, এই নেটওয়ার্কে সার্ভার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ওয়েব সার্ভার, মেল সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার ইত্যাদি। এই নেটওয়ার্কের ক্ষেত্রে ক্লায়েন্ট কম্পিউটারগুলির মাঝারি মানের হলেও চলে, কিন্তু সার্ভারটি শক্তিশালী হওয়া প্রয়োজন। অর্থাৎ যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট কম্পিউটারগুলো মাঝারি মানের হলেও চলবে, কিন্তু সার্ভারকে অবশ্যই শক্তিশালী হতে হবে। এই নেটওয়ার্কের ক্ষেত্রে বিশেষ ধরনের নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স, নোভেল নেটওয়ার্ক, উইন্ডোজ এনটি ইত্যাদি প্রয়োজন। এই নেটওয়ার্কে বড় বা বিস্তৃত হওয়ার জন্য অনেক ব্যবহারকারী সুষ্ঠু ও সুরক্ষিতভাবে এই নেটওয়ার্কে কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সুবিধা আর অসুবিধাগুলো আমাদের জেনে নিতে হবে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সুবিধা অসুবিধা কি না, এই নেটওয়ার্কে কোনো কাজ সার্ভারের অনুমতি ছাড়া করা সম্ভব নয়। ঠিক আছে, যেহেতু সার্ভার সমস্ত কাজটাকে পরিচালনা করছে, সেহেতু সার্ভারের অনুমতি ছাড়া কখনোই এই কাজটা করা সম্ভব নয়, কখনোই কোনো কাজ করা সম্ভব নয়। এবং কাজের পাসওয়ার্ড ব্যবহার হয়, ফলে মূল্যবান ডেটা ও সফটওয়্যার সুরক্ষিত থাকে। এই নেটওয়ার্কে অনেক দূর পর্যন্ত বিস্তৃতি, ফলে অনেক ব্যবহারকারী কোনো রকম অসুবিধা ছাড়াই সুষ্ঠুভাবে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। আর এক্ষেত্রে সার্ভারটি শক্তিশালী কম্পিউটার হয়, তাই ক্লায়েন্ট কম্পিউটারগুলি মাঝারি মানের হলেও চলে। এই হলো ক্লায়েন্ট সার্ভারের সুবিধা। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক প্রযুক্তির আরও দুটো সুবিধা কি না, এই নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ ডেটা যাতে নষ্ট না হয়, তাই সার্ভারের থেকে ডেটা ব্যাকআপ নেওয়া বিশেষ ব্যবস্থা থাকে। অর্থাৎ কোনো রকম ডেটা যদি নষ্ট হয়ে যায়, সার্ভার থেকে আমরা ডেটাকে ব্যাকআপ নিতে পারবো, তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। আর সার্ভার কেন্দ্রীয় কম্পিউটার হিসেবে নেটওয়ার্কের সমস্ত ডেটা ও সফটওয়্যারগুলোকে নিয়ন্ত্রণ করে, ফলে সার্ভারের দ্বারা অনেক ব্যবহারকারীকে নিয়ন্ত্রণের কাজ খুবই সহজেই করা যায়। ঠিক আছে, এই হলো সুবিধা। এবার অসুবিধা কি রয়েছে না, অসুবিধা বলছে এই নেটওয়ার্কের ব্যবস্থাটি যথেষ্ট জটিল, তাই স্থাপন করা যথেষ্ট পরিশ্রমসাধ্য। যেহেতু নেটওয়ার্ক নিয়ন্ত্রণের সার্ভারের ওপর কেন্দ্রীভূত, তাই সার্ভার বিকল হয়ে গেলে নেটওয়ার্কের ওপর প্রভাব পড়ে। এই নেটওয়ার্ককে সার্ভারকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বদাই একজন দক্ষ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন হয়। এই নেটওয়ার্ককে সাপোর্ট দেওয়ার জন্য বিশেষ ধরনের অপারেটিং সিস্টেম, লিনাক্স, নোভেল নেটওয়ার্ক, উইন্ডোজ এনডি ইত্যাদি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম প্রয়োজন হয়। তাহলে এর অসুবিধা হচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা মানে কি, এটা বলা যেতে পারে যে একটা জটিল, নেটওয়ার্ক ব্যবস্থাটি যথেষ্ট জটিল, তাই যথেষ্ট পরিশ্রমসাধ্য। কোনোভাবে যদি এই সার্ভার, যে কেন্দ্রীভূত যে সার্ভার, সে যদি বিকল হয়ে পড়ে, তাহলে কী হবে, তাহলে নেটওয়ার্কের ওপর সেটা প্রভাব পড়বে। আর এই নেটওয়ার্ক কি সার্ভার নিয়ন্ত্রণ, সেহেতু কি হচ্ছে একজন সবসময় সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন হবে, দক্ষ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। আর কি না, এই নেটওয়ার্ক সাপোর্ট দেওয়ার জন্য বিশেষ ধরনের অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স, নোভেল নেটওয়ার্ক, উইন্ডোজ এনডি ইত্যাদি প্রয়োজন হয়। এটাই হলো অসুবিধা। এবার কি, এবার আমরা চলে আসবো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক জিনিসটা কি না, এই নেটওয়ার্কের প্রত্যেকটি কম্পিউটারই একাধিক সার্ভার ও অন্যদিকে ক্লায়েন্ট হিসেবে কাজ করে, কারণ এই নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার থাকে না। এক্ষেত্রে ব্যবহারকারী নিজেই কোনো কম্পিউটার থেকে ডেটা গ্রহণ করবে বা কোনো কম্পিউটারে ডেটা প্রেরণ করবে তা ঠিক করে নেয়। এই ধরনের নেটওয়ার্কে যুক্ত সবকটি কম্পিউটারই প্রায় সমক্ষমতা সম্পন্ন, এবং নেটওয়ার্কে 10টির বেশি কম্পিউটার ব্যবহার করা যায় না। এই নেটওয়ার্কের ক্ষেত্রে সাধারণত অপারেটিং সিস্টেম উইন্ডোজ এসপি, উইন্ডোজ 7 এর সাহায্যে সমস্ত কাজ করা হয়। তাহলে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা হচ্ছে, এখানে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার থাকে না। ঠিক আছে, এখানে কম্পিউটারগুলো কিভাবে কাজ করে না, একজন ডেটা প্রেরণ করে এবং অপরজন ডেটা গ্রহণ করে। তাহলে একটি কম্পিউটার থেকে যখন ডেটা প্রেরণ করা হয়ে থাকে, তখন বাকি কম্পিউটারগুলো ডেটাকে গ্রহণ করবে
আর ডেটাকে গ্রহণ করে থাকে। অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট কোনো শক্তিশালী কেন্দ্রীভূত সার্ভার থাকে না যে কিনা ডেটাকে প্রেরণ করবে বা ডেটাকে যোগান দেবে। এখানে যেমন দেখতে পাচ্ছ এই যে একটা কম্পিউটারের সাথে যুক্ত রয়েছে। মনে করো এখানে এই কম্পিউটারটি যখন ডেটা প্রেরণ করছে তখন এই বাকি কম্পিউটারগুলো ডেটাকে গ্রহণ করবে, আর যখন আবার এই কম্পিউটারটি ডেটাকে প্রেরণ করবে তখন এই বাকিগুলো আবার ডেটাকে গ্রহণ করবে। এখানে এইভাবেই কাজটি করা হয়ে থাকে। এটাই হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে তবে কিন্তু এর মধ্যে দিয়ে এই নেটওয়ার্ক প্রযুক্তিতে কিন্তু 10টির বেশি কম্পিউটারকে যুক্ত করা যায় না, এবং এখানে এই নেটওয়ার্কের ক্ষেত্রে সাধারণত অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি ইত্যাদির সাহায্যে সমস্ত কাজ করা যায়। তাহলে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক জিনিসটা বুঝলে এখানে কোনো নির্দিষ্ট শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার থাকে না, ক্লায়েন্টও থাকে না। এখানে কি করে একটি কম্পিউটার অন্য কম্পিউটারগুলোকে তথ্য প্রদান করে থাকে, অর্থাৎ একজন যখন তথ্যকে প্রেরণ করে বাকি কম্পিউটারগুলো তথ্য গ্রহণ করে থাকে। এখানে এইভাবেই হচ্ছে কাজটি করা হয়ে থাকে। এই নেটওয়ার্কের এই পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের সুবিধা কি? এই পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের সুবিধা হচ্ছে এই নেটওয়ার্ক খুবই সরল প্রকৃতির, সুতরাং এটি স্থাপন করা খুবই সহজ। এই নেটওয়ার্কে কোনো বিশেষ সার্ভার থাকে না, তাই কোনো শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন নেই, আগেই বলে দিয়েছি। এই নেটওয়ার্কের ক্ষেত্রে কোনো বিশেষ ধরনের অপারেটিং সিস্টেমের প্রয়োজন নেই, সাধারণ অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি ইত্যাদির সাহায্যেই করা যায়। আর অসুবিধা কি? অসুবিধা বলছে এই নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা 10-এর বেশি হয় না, আর এই নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার না থাকায় ডেটা সুরক্ষার ব্যবস্থা তেমন নেই। এই নেটওয়ার্কের ডেটা ব্যাকআপ নেওয়ার তেমন ব্যবস্থা নেই। এই হলো পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের অসুবিধা। এবার এই ক্লায়েন্ট সার্ভার আর পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের মধ্যে পার্থক্য কী? না, পুরো জিনিসটা ভালোভাবে বুঝলেই তোমরা পার্থক্যটা লিখে ফেলতে পারবে, তবুও আমি একবার আলোচনা করে দিচ্ছি। এই নেটওয়ার্কের ক্ষেত্রে অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে এক বা একাধিক কম্পিউটার সার্ভার হিসাবে ও অন্য সমস্ত কম্পিউটারগুলি ক্লায়েন্ট হিসাবে কাজ করে। আর পেয়ার টু পেয়ার এই নেটওয়ার্কের ক্ষেত্রে প্রত্যেকটি কম্পিউটার একাধিক সার্ভার ও অন্যদিকে ক্লায়েন্ট হিসাবে কাজ করে। তারপর কি? ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে এই নেটওয়ার্কের ক্ষেত্রে যুক্ত সার্ভার কম্পিউটারগুলি শক্তিশালী হওয়া প্রয়োজন, কিন্তু ক্লায়েন্ট কম্পিউটারগুলি মধ্যমানের হলেও চলে। আর এই নেটওয়ার্কের ক্ষেত্রে যুক্ত প্রত্যেক কম্পিউটারই যেহেতু ক্লায়েন্ট ও সার্ভার হিসেবে কাজ করে, তাই সমস্ত কম্পিউটার একই মানের হয়। তারপর কি না, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সার্ভার অচল হলে সমস্ত নেটওয়ার্ক ব্যবস্থায় বিকল হয়ে পড়ে, কারণ সার্ভারই সমস্ত নেটওয়ার্ককে পরিচালনা করে। আর পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে কোনো একটি কম্পিউটার অচল হলেও অন্যান্য কম্পিউটারগুলো তাদের স্বাভাবিক কাজ করতে পারে, ফলে নেটওয়ার্কটি সচলই থাকে। ক্লায়েন্ট সার্ভার এই নেটওয়ার্কে ক্লায়েন্ট কম্পিউটারগুলি সার্ভারের অনুমতি ছাড়াই ডেটা শেয়ার করতে পারে না, ফলে ডেটার নিরাপত্তা এই প্রযুক্তিতে অনেক বেশি। আর এই নেটওয়ার্কে কম্পিউটারগুলির ডেটার ক্ষেত্রে সেরকম নিয়ন্ত্রণ থাকে না, ফলে ডেটার নিরাপত্তা এই প্রযুক্তিতে কম। এই হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের মধ্যে পার্থক্য। তাহলে এই তথ্যের পরিবহন এবার দেখা যাক। ডেটা ট্রান্সমিশন সাধারণত দুই ধরনের, সমান্তরাল পরিবহন আর ধারাবাহিক পরিবহন। তো সমান্তরাল মানে হচ্ছে প্যারালাল, আর ধারাবাহিক পরিবহন মানে হচ্ছে সিরিয়াল পরিবহন। এর মধ্যে থেকে ধারাবাহিক পরিবহন অর্থাৎ সিরিয়াল ট্রান্সমিশনকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পৃথক পরিবহন আর একটা হচ্ছে যুগপৎ পরিবহন। পৃথক পরিবহন মানে হলো অ্যাসিঙ্ক্রোনাস পরিবহন, আর যুগপৎ পরিবহন মানে হচ্ছে সিঙ্ক্রোনাস পরিবহন। সমান্তরাল পরিবহনে কি হয় না, বাইনারি ডেটা বা তথ্য 0 বা 1-এর সমন্বয়ে তৈরি হয়। এর দ্বারা অর্থাৎ এই সমান্তরাল পরিবহনে ডেটা 0 এবং 1-এর সমন্বয়ে তৈরি হয়, এবং 0 এবং 1-এর সমন্বয়ে যে ডেটাগুলো তৈরি হয় সেই ডেটাগুলোকে বলা হয়ে থাকে, এর দ্বারা n বিটের অনেকগুলো শ্রেণী তৈরি করা হয়ে থাকে। মনে করো এখানে যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা বিট রয়েছে। এই 8টা বিটের কি হচ্ছে না, ডেটা
ট্রান্সমিশন হচ্ছে, সমান্তরাল পরিবহনের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন হচ্ছে। এন বিট মানে এখানে এন বিট কেন বলা হচ্ছে, এন বিটের শ্রেণী তৈরি বলা হচ্ছে কারণ এখানে 8 বিটও হতে পারে, 2 বিটও হতে পারে, 4 বিটও হতে পারে, যতগুলি খুশি বিট হতে পারে। সেই বিটের অনেকগুলি শ্রেণী এখানে তৈরি হয়। যখন এন বিটের ডেটাগুলির প্রত্যেকটি আলাদা আলাদাভাবে প্রেরণ না করে একসাথে প্রেরণ হয় তাকে সমান্তরাল পরিবহন বা প্রেরণ বলা হয়ে থাকে। অর্থাৎ এই সমান্তরাল পরিবহনের ক্ষেত্রে এই যে দেখো এখানে যেমন একটা ছবি এঁকে উদাহরণ দিয়ে দিয়েছে, এই যে 011000010, এই 8 বিটের এই যে 8 বিটের হচ্ছে যে শ্রেণীটা, অর্থাৎ এই 8টা যে বিট রয়েছে সেই 8 বিটের ডেটাগুলো হচ্ছে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে প্রেরণ হবে না, প্রত্যেকটি যখন একসাথেই প্রেরণ হবে তখন তাকে বলা হয়ে থাকে সমান্তরাল পরিবহন বা প্রেরণ। ঠিক আছে, সমান্তরাল পরিবহনের গঠন খুবই সরল হয়। এন সংখ্যক তার ব্যবহার করে এন সংখ্যক বিটকে প্রেরণ করে। প্রত্যেকটি এই যে দেখো এন সংখ্যক তার, এই যে এখানে এই যে দেখো একটি এই বিটটি হচ্ছে একটি তারের মধ্যে দিয়ে যাচ্ছে, 1 এই বিটটি একটি তারের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে এন সংখ্যক তার ব্যবহার করে এন সংখ্যক বিটকেই প্রেরণ করা হয়ে থাকে এবং প্রতিটা বিটকে একসাথে প্রেরণ করা হয়ে থাকে। প্রতিটি বিটের জন্য প্রতিটি তার নির্দিষ্ট থাকে, এই পরিবহনের গতি অনেক বেশি, তাই অল্প দূরত্বের পরিবহনের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সমান্তরাল পরিবহন জিনিসটা কি না, যে পরিবহন ব্যবস্থায় কি করা হয়ে থাকে না, ডেটাগুলির প্রত্যেকটি আলাদা আলাদাভাবে প্রেরণ না করে একসাথে প্রেরণ করা হয়ে থাকে তাকে সমান্তরাল পরিবহন বলে। এই পরিবহন খুবই সরল হয়। এক্ষেত্রে এন সংখ্যক তার ব্যবহার করে এন সংখ্যক বিট কি প্রেরণ করা হয়, প্রতিটি বিটের জন্য তার নির্দিষ্ট থাকে এবং এই পরিবহনের গতি খুবই বেশি হয়, তাই অল্প দূরত্বের পরিবহনের জন্য এটি ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার হচ্ছে ধারাবাহিক পরিবহন। এই ধারাবাহিক পরিবহন জিনিসটা কি না, ধারাবাহিক পরিবহন জিনিসটা হচ্ছে না, এটার ক্ষেত্রে কি হয় দেখো, ছবিটা দেখবে তার সাথে এই লেখাটাও পড়বে। ঠিক আছে না, এক্ষেত্রে বলা হচ্ছে এই ধরনের পরিবহনের ক্ষেত্রে দুটি নোড বা যন্ত্রাংশের মধ্যে তথ্য প্রেরণের জন্য একটি মাত্র তার ব্যবহার করা হয়ে থাকে। সমান্তরাল পরিবহনের জন্য যেমন এন সংখ্যক বিটের জন্য এন সংখ্যক তার তৈরি করা হচ্ছিল, এখানে এই ধারাবাহিক পরিবহনের ক্ষেত্রে কি হয় না, ধারাবাহিক পরিবহনের ক্ষেত্রে দেখো একটি তার দিয়ে সমস্ত ডেটা প্রেরণ করা হয়ে থাকে। ঠিক আছে, এই পরিবহনের ক্ষেত্রে যেহেতু একটি মাত্র তার ব্যবহার করা হয় তাই পরিবহনের ক্ষেত্রে খরচ অনেক কম হয়। তাহলে ধারাবাহিক পরিবহনের ক্ষেত্রে দুটি নোড বা যন্ত্রাংশের মধ্যে তথ্য প্রেরণের জন্য একটি মাত্র তারই ব্যবহার করা হয়ে থাকে। এই যে ডেটাটা, এই যে ডেটা নয়, এই যে হচ্ছে বিটটা, ডেটা বা বিট, এইটাকে পরিবহনের জন্য কি করা হচ্ছে না, একটি মাত্র তারই ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এই ধারাবাহিক পরিবহনের ক্ষেত্রে অর্থাৎ 8টি বিট একটির পর একটি পরপর পাঠানো হয়ে থাকে এবং এক্ষেত্রে 8টি বিট পাঠানোর জন্য একটি তার ব্যবহার করা হয়ে থাকে। একই হচ্ছে ধারাবাহিক পরিবহন বলা হয়ে থাকে। এই ধারাবাহিক পরিবহন হচ্ছে দুই ধরনের হয়। এই ধারাবাহিক পরিবহন দুই ধরনের, একটা হচ্ছে পৃথক পরিবহন আর একটা হচ্ছে যুগৎপথ পরিবহন। পৃথক পরিবহনটাকে বলা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন আর যুগৎপথ পরিবহনকে বলা হচ্ছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কি হয় না, পৃথক পরিবহনের ক্ষেত্রে একের পর এক সংকেত প্রেরিত হয়। এক্ষেত্রে সাধারণত 8 বিটের ক্যারেক্টার প্রতিবারে পরিবাহিত হয়। প্রতিটি ক্যারেক্টার আবার স্টার্ট বিট দ্বারা সংকেতপ্রাপ্ত, যাকে 0 দ্বারা নির্দেশ করা হয়। এর দ্বারাই গ্রাহক ক্যারেক্টারের প্রেরক শুরু বুঝতে পারে। আবার বিটের সমাপ্তি বোঝানোর জন্য স্টপ বিট থাকে, যাকে 1 দ্বারা সূচিত করা হয়। এরপর অন্য ক্যারেক্টারের স্টার্ট বিট শুরু হয়। অর্থাৎ পৃথক পরিবহনের ক্ষেত্রে কি হয়, একের পর এক সংকেত এখানে প্রেরিত হয়। আর সাধারণত 8 বিটের ক্যারেক্টার প্রতিবারে পরিবাহিত হয়। প্রতিটি ক্যারেক্টারের স্টার্ট বিট থাকে, স্টার্ট বিটটি হচ্ছে 0 দ্বারা নির্দেশ করা হয়ে থাকে। আর তারপর কি থাকে, এবং এর দ্বারাই হচ্ছে গ্রাহক ক্যারেক্টারের প্রেরক শুরু বুঝতে পারে। তো 0 দিয়ে শুরু হয়েছে মানেই গ্রাহক কি করবে না, ক্যারেক্টারের প্রেরকের যে শুরুটা সেটা বুঝতে পারবে। আর এবার শেষটা কি করে বুঝতে পারবে, অর্থাৎ বিটের সমাপ্তিটা বোঝানোর জন্য স্টপ বিটটা বোঝানোর জন্য 1 দ্বারা সূচিত করা হয়। 1 দিয়ে কি হয় না, বিটটা যে স্টপ হয়েছে সেটাকে বোঝানো হয়।
এরপর আবার যখনই স্টপ হয়ে গেল আবার অন্য ক্যারেক্টারে স্টার্ট বিট শুরু হয়। আর যুগৎপথ পরিবহনের ক্ষেত্রে কি হয়, যুগৎপথ পরিবহনের ক্ষেত্রে কি হয় না, এই পরিবহনের ক্ষেত্রে একাধিক বিট এক একটি ব্লক দীর্ঘ ফ্রেমের আকারে পরিবাহিত হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে পরপর ডেটা পরিবাহিত হয় না। মনে করো 4টে বিট হলো, 4টে বিট কি হয় না, একটি ব্লক দীর্ঘ ফ্রেমের আকারে 4টি বিট নিয়ে একটা হচ্ছে ব্লক তৈরি করে এবং সেই ব্লকটিকে একটা ফ্রেমের আকারে পরিবাহিত করে দেওয়া হয় এই যুগৎপথ পরিবহনের ক্ষেত্রে। এক্ষেত্রে বিটের জায়গায় অনেকগুলি বাইটও থাকতে পারে, যেহেতু এখানে অনেকগুলি বিটকে নিয়ে একটা ব্লক তৈরি করে, একটা দীর্ঘ ফ্রেমের ব্লক তৈরি করে ডেটা পরিবাহিত করা হয়, সেহেতু এখানে স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে না, এবং ক্যারেক্টারগুলির এবং এই যে ক্যারেক্টারগুলি প্রেরণের সময় পরপর দুটি বিটের বাইটের মাঝখানে ফাঁকও থাকে না। এক্ষেত্রে প্রতিটি বিটের প্রেরণ ও গ্রহণের মধ্যে সময়ের ব্যবধান যথাযথ হওয়ায় গ্রাহক প্রতিটি বাইটের ক্যারেক্টার চিহ্নিতকরণ আলাদাভাবে করতে পারে। তাহলে যুগৎপথ পরিবহনের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে একাধিক বিটের একটি ব্লক দীর্ঘ ফ্রেমের আকারে পরিবাহিত করা হয়ে থাকে। একাধিক বিটের একটি ব্লককে দীর্ঘ ফ্রেমের আকারে পরিবাহিত করা হয়ে থাকে। এখানে একটার পর একটা বিট বা বাইটকে পরিবাহিত করা হয় না, একেবারে একাধিক বিটকে নিয়ে একটা হচ্ছে ব্লক তৈরি করে সেই ব্লকটাকে একটা দীর্ঘ ফ্রেমের আকারে পরিবাহিত করা হয়ে থাকে যুগৎপথ পরিবহনের ক্ষেত্রে। ঠিক আছে, এরপর আমরা চলে আসব এই যুগৎপথ পরিবহনের আর পৃথক পরিবহনের পার্থক্য কি না। পৃথক পরিবহনের ক্ষেত্রে একের পর এক সংকেত পরিবাহিত হয়, আর যুগৎপথ পরিবহনের ক্ষেত্রে এক একটি ব্লক ফ্রেমের আকারে সংকেত প্রেরিত হয়। পৃথক পরিবহনের ক্ষেত্রে স্টার্ট বিট ও স্টপ বিট থাকে, যুগৎপথ পরিবহনের ক্ষেত্রে স্টার্ট ও স্টপ থাকে না। পৃথক পরিবহনের ক্ষেত্রে প্রতিটি বিটের প্রেরণ ও গ্রহণের মধ্যে সময় যথাযথ নয়, আর যুগৎপথ পরিবহনের ক্ষেত্রে প্রতিটি বিটের প্রেরণ ও গ্রহণের মধ্যে সময় যথাযথ হয়। আর পৃথক পরিবহনের এক এক করে সংকেত পরিবাহিত হওয়ায় প্রেরণের গতি অপেক্ষাকৃত কম, আর যুগৎপথ পরিবহনের ক্যারেক্টারের ব্লক আকারে পরিবাহিত হওয়ায় প্রেরণের গতি অনেক বেশি হয়। এই হলো পৃথক পরিবহন আর যুগৎপথ পরিবহনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এবার আমরা জানি এই ব্যান্ডউইথ আর চ্যানেল ক্যাপাসিটি জিনিসটা কি। ব্যান্ডউইথ কি না, ব্যান্ডউইথ হচ্ছে একটি তথ্য প্রেরণের মাধ্যম সর্বোচ্চ না সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ হচ্ছে একটি তথ্য প্রেরণের মাধ্যমের সর্বোচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের পরিমাপ বলতে আমরা বুঝি নির্দিষ্ট যোগাযোগের মধ্যে কতটা ডেটা একেবারে চলে যেতে পারে। কোনো রকম মাধ্যমের ব্যান্ডউইথ বেশি হলে সেই মাধ্যমের মধ্যে দিয়ে অধিক পরিমাণে ডেটা প্রদান করতে পারে। ডিজিটাল ডেটার ক্ষেত্রে ব্যান্ডউইথ কেবিপিএস, এমবিপিএস, জিবিপিএস এককে পরিমাপ করা হয়, আর অ্যানালগ ডেটার ক্ষেত্রে কিলোহার্জ, মেগাহার্জ হচ্ছে এককের ক্ষেত্রে পরিমাপ করা হয়। ব্যান্ডউইথে বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, যেমন টেলিফোন সার্কিটের ব্যান্ডউইথ যথেষ্ট কম, আবার মাইক্রোওয়েভ চ্যানেলের ব্যান্ডউইথ যথেষ্ট বেশি। ঠিক আছে, তাহলে ব্যান্ডউইথ জিনিসটা হচ্ছে একটি তথ্য প্রেরণের মাধ্যমের সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে ব্যান্ডউইথ বলে। ঠিক আছে, ব্যান্ডউইথ কি হয় না, ব্যান্ডউইথের মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারি না, যোগাযোগের মাধ্যমে কতটা ডেটা একেবারে চলে যেতে পারবে সেটাকে আমরা বুঝতে পারি, সেটাকে আমরা পরিমাপ করতে পারি। কোনো মাধ্যমের ব্যান্ডউইথ বেশি হলে সেই মাধ্যমের মধ্যে দিয়ে অধিক পরিমাণে ডেটা আদান প্রদান করতে পারা যায়। ঠিক আছে, এই হলো ব্যান্ডউইথ। চ্যানেল ক্যাপাসিটি কি না, চ্যানেল ক্যাপাসিটি হচ্ছে ট্রান্সমিশন মাধ্যমের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কোনো একটি অবস্থায় কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে সর্বোচ্চ যে হারে ডেটা ট্রান্সমিট করা সম্ভব হয় তাকে ওই ট্রান্সমিশন মিডিয়া বা মাধ্যমের চ্যানেল ক্যাপাসিটি বলে। অর্থাৎ মাধ্যমের চ্যানেল ক্যাপাসিটি জিনিসটা হচ্ছে কোনো কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে সর্বোচ্চ যে হারে ডেটা ট্রান্সমিট হয়, সেটাই যে ডেটা ট্রান্সমিট করা সম্ভব হয় সেটাই হচ্ছে ওই ট্রান্সমিশন মিডিয়া বা মাধ্যমের চ্যানেল ক্যাপাসিটি। ঠিক আছে,
ডেটা ট্রান্সমিশনের এই হার বা রেটকে পরিমাপ করা হয় বিপিএস, ছোট হাতের বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড একক দ্বারা এই চ্যানেল ক্যাপাসিটিকে পরিমাপ করা হয়। এটি কত সংখ্যক বাইনারি ডিজিট বা বিটস প্রতি সেকেন্ডে ওই ট্রান্সমিশনে মিডিয়া বা চ্যানেলের মধ্যে দিয়ে ট্রান্সফার হচ্ছে তা নির্দেশ করে। তাহলে কি নির্দেশ করে না কত সংখ্যক বাইনারি ডিজিট বা বিটস প্রতি সেকেন্ডে ওই ট্রান্সমিশন মিডিয়া বা চ্যানেলের মধ্যে দিয়ে ট্রান্সফার হচ্ছে সেটাকে নির্দেশ করে। ঠিক আছে। আর কমিউনিকেশন চ্যানেল হচ্ছে ল্যান নেটওয়ার্কে একটি কম্পিউটার থেকে অপর একটি কম্পিউটারের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য যে কেবল বা তার ব্যবহার করা হয়ে থাকে তাকে কমিউনিকেশন চ্যানেল বলা হয়ে থাকে। তো ল্যান নেটওয়ার্কে একটি কম্পিউটার থেকে অপর একটি কম্পিউটারের যোগাযোগ রক্ষা করার জন্য যে কেবল বা তারটাকে ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কমিউনিকেশন চ্যানেল। ঠিক আছে। এই চ্যানেলের মাধ্যমেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করা যায়। যেসব কেবলের মাধ্যমে ল্যানের তথ্য আদান প্রদান করা হয় সেইগুলি হলো ফাইবিক অপটিক কেবল, টুইস্টেড পেয়ার কেবল বা কোএক্সিয়াল কেবল। এগুলো জাস্ট ছোট প্রশ্ন হিসেবে তোমাদের করে রাখতে হবে। এরপর আসছে হচ্ছে বর্ড, আর আছে হচ্ছে বেসব্যান্ড ও ব্রডব্যান্ড নেটওয়ার্ক। ঠিক আছে। তাহলে এই বর্ডটা কি দেখে নেওয়া যাক, আর বেসব্যান্ড আর ব্রডব্যান্ড নেটওয়ার্কটা কি সেটা হচ্ছে দেখে নেওয়া যাক। বর্ড হচ্ছে মোডেমের মধ্যে দিয়ে ডেটা বা তথ্য আদান প্রদানের হারকে আমরা দুটি ভিন্ন একক দ্বারা প্রকাশ করতে পারি, একটি বিপিএস বা বিট পার সেকেন্ড, অন্যটি বর্ড। মোডেমের মধ্যে দিয়ে কোনো ইলেকট্রনিক সিগন্যাল বা তড়িৎ সংকেত প্রেরণের সময় এক দশার পরিবর্তন হয়, যেমন কম্পাঙ্ক বা ভোল্টেজের পরিবর্তন হয়। এক দশা থেকে অন্য দশাতে পরিবর্তনকে বলা হয় তাকে বর্ড। তাই প্রতি সেকেন্ডে যতবার দশার পরিবর্তন হয় তাকে বর্ড রেট বলে। বর্ড রেট প্রবাহিত ইলেকট্রনিক সিগন্যাল বা তড়িৎ সংকেতের গতিও নির্দেশ করে। তাহলে বর্ড কি না, বর্ড হচ্ছে মোডেমের মধ্যে দিয়ে ডেটা বা তথ্য আদান প্রদানের হারকে দুটি ভিন্ন একক দ্বারা প্রকাশ করা হয়, একটা হচ্ছে বিপিএস বা বিট পার সেকেন্ড, একটা হচ্ছে বর্ড। বর্ডে হচ্ছে না যখন মোডেমের মধ্যে দিয়ে ইলেকট্রনিক সিগন্যাল বা তড়িৎ সংকেত প্রেরণ হয় তখন দশার পরিবর্তন হয়। এই এক দশা থেকে অন্য দশার এই যে পরিবর্তনকে বলা হয় তাকে হচ্ছে বর্ড। আর তাই প্রতি সেকেন্ডে যতবার দশার পরিবর্তন হয় তাকে বর্ড রেট বলে। বর্ড রেট প্রবাহিত ইলেকট্রনিক সিগন্যাল বা তড়িৎ সংকেতের গতিকেও নির্দেশ করে। আর বেসব্যান্ড ও ব্রডব্যান্ড কি না, বেসব্যান্ড নেটওয়ার্ক হচ্ছে যে নেটওয়ার্কে কেবল বা তার একই সময় শুধুমাত্র একটি সিগন্যাল বা সংকেতকে বহন করে সেই নেটওয়ার্ককে বেসব্যান্ড নেটওয়ার্ক বলে। অর্থাৎ যে নেটওয়ার্কে কেবল বা তার একই সময় শুধুমাত্র একটি সিগন্যাল বা সংকেতকে হচ্ছে বহন করবে তাকে বলা হয়ে থাকবে বেসব্যান্ড নেটওয়ার্ক। বেসব্যান্ড নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার বা কেবল তার শেয়ার করার জন্য ডেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভক্ত করে, একে ডেটা প্যাকেট বলে। তাহলে বেসব্যান্ড নেটওয়ার্কে অনেকগুলি কম্পিউটার কেবল বা তার শেয়ার করার জন্য ডেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে ইউনিটে বিভক্ত করে, একে বলা হয়ে থাকে ডেটা প্যাকেট। ঠিক আছে। ডেটা প্যাকেটগুলি গ্রাহক কম্পিউটারে গিয়ে পুনরায় একত্রিত হয়, যা রিঅ্যাসেম্বলিং নামে পরিচিত। এই ডেটা প্যাকেটগুলি গ্রাহক কম্পিউটারে গিয়ে আবার পুনরায় একত্রিত হয়ে যায়, যে ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাঙা হয়ে থাকে সেটা আবার পুনরায় একত্রিত হয়, একে বলা হয়ে থাকে রিং অ্যাসেম্বলিং নামে পরিচিত। ঠিক আছে, এটা হচ্ছে রিং অ্যাসেম্বলিং নামে পরিচিত। আর ব্রডব্যান্ড কি, যে নেটওয়ার্কে কেবল একই সময়ে একাধিক সিগন্যাল বা সংকেতকে বহন করতে পারে সেই নেটওয়ার্কে ব্রডব্যান্ড নেটওয়ার্ক বলা হয়ে থাকে। তাহলে বেসব্যান্ড হচ্ছে যে নেটওয়ার্কে কেবল বা তার একই সময় শুধুমাত্র একটি সিগন্যাল বা সংকেতকে বহন করতে পারে সেই নেটওয়ার্কে বেসব্যান্ড নেটওয়ার্ক বলে। আর ব্রডব্যান্ড নেটওয়ার্ক হচ্ছে যে নেটওয়ার্কে একই সময় একাধিক সিগন্যাল বা সংকেতকে বহন করতে পারে সেই নেটওয়ার্কে ব্রডব্যান্ড নেটওয়ার্ক বলে। ঠিক আছে, এই হলো বেসব্যান্ড নেটওয়ার্ক আর হচ্ছে ব্রডব্যান্ড নেটওয়ার্ক। ব্যাস, আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। এখান থেকে তোমাদের যদি কিছু কোশ্চেন্স থেকে থাকে বা কোথাও যদি বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তার অ্যান্সার দিয়ে দেব। আর তোমাদের পুরো নেটওয়ার্কের চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের নোট আকারে প্রশ্ন এবং উত্তরের ভিডিও চলে আসবে। আগে পুরো নেটওয়ার্কিং চ্যাপ্টারটিকে ভালোভাবে বুঝে নেওয়া হোক, তারপর আস্তে আস্তে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও কিছু কোশ্চেন্স থেকে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বুঝিয়ে দেবো তোমাদের। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।